একই বিসিএস জয়েন করেছে, 6 বিসিএস বা 6 বিসিএস জয়েন করেছে একজন চিকিৎসক এবং একজন প্রশাসক। আপনি প্রশাসক একটা পর্যায়ে গেলে গাড়ি কিনতে পারছে 30 লক্ষ টাকা বিনা সুদে গাড়ির লোন পাচ্ছে, 50,000 টাকা করে এক্সট্রা দেওয়া হচ্ছে উনি গাড়ি মেইনটেনেন্সের জন্য মাসে মাসে। উনি কি করছেন, উনি কিস্তি দিতেছেন আর মোটেও ড্রাইভার রাখছেন না, গাড়ি পড়ে থাকছেন। মানে বাস্তব ঘটনাগুলো এইটা। আপনি যদি 50,000 টাকা মাসে দেন আর একটা মেডিকেল অফিসারের বেতনই সর্বসাকুল্য 50,000 টাকা। আমাদের চিকিৎসক, আমাদের নার্স, তার নিরাপত্তাটা কোথায়? সেই নিরাপত্তাটা যদি না দেওয়া হয়, তার থেকে আমরা কতটুকু সার্ভিস আশা করতে পারবো? তার সাথে সাথে যদি আমরা তাদের বেতনের সাথে যদি তাদের আমরা ভাতা না দিই, ঝুঁকি ভাতা, রিমোট ভাতা, হাওয়ার ভাতা, তারপর পার্বত্য ভাতা, সমুদ্র উপকূলে যে কাজ করবে তাকে যদি তার ঝুঁকি ভাতা না দেওয়া হয়, সে তো অবশ্যই যাবে না সেখানে। বাংলাদেশ আইএলওর সদস্য এবং ন্যূনতম মজুরি নির্ধারণে কনভেনশন 131 এর নির্দেশনা আংশিকভাবে মানে, তবে স্বাস্থ্য খাতের মতো পেশাদার খাতে কস্ট অফ লিভিং, প্রোডাক্টিভিটি এন্ড ফেয়ার ওয়েজ ভিত্তিক কাঠামো পুরোপুরি কার্যকর নয়। পেশাভিত্তিক জব ইভ্যালুয়েশন ও পারফরমেন্স বেসড পে চালু করলে আইএলও সুপারিশের সঙ্গে সামঞ্জস্য হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতের বেতন কাঠামো বর্তমান সমস্যা। সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাতের বেতন কাঠামো মূলত পদমর্যাদা ও সিনিয়রিটির ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। বাস্তব জীবনযাত্রার ব্যয়, উৎপাদনশীলতা ও পেশাগত দক্ষতার সঙ্গে সামঞ্জস্য নেই। নাইট ডিউটি ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক নেই। বেতন প্রদানে বিলম্ব হয়। বেসরকারি খাতে আমরা প্রায় লক্ষ্য করেছি যে অনেক ক্ষেত্রে বেতন প্রদানের রীতিমতো বিলম্ব আছে। একই কাজের জন্য বেতন বৈষম্য, ন্যূনতম মানদণ্ডের অভাব, সামাজিক সুরক্ষা নেই। এতে মেধাবী ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের ধরে রাখা কঠিন হচ্ছে এবং ভবিষ্যতে এই সমস্ত খাতে মেধাবী লোকজনের আসার পরিমাণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বেসরকারি খাতের সাথে একটি বড় বৈষম্য তৈরি হচ্ছে। বিদেশে মাইগ্রেশনের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ বনাম বিশ্ব ডাক্তার ও নার্সদের বেতন বৈষম্য আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে কিন্তু ব্যাপক পরিমাণ বৈষম্য আছে। আপনারা যদি ওখানে একটা চার্ট দেওয়া আছে, বাংলাদেশ, ইউকে, ইন্ডিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া, ফিলিপিন এন্ড পাকিস্তান। দেখা যায় যে এই সব কাঠামোতে বাংলাদেশের অবস্থানটা কিন্তু সর্বনিম্নে। এটা খুবই দুঃখজনক এবং সবারই বেতন কাঠামো কিন্তু বাংলাদেশের চাইতে সকল লেভেলে সবারই বেশি। বাংলাদেশের সবচেয়ে পৃথিবীর এবং দক্ষিণ এশিয়ার মধ্যেও আমরা কিন্তু সবচেয়ে নিম্ন পর্যায়ে আছি। কিন্তু আবার যে একটা আছে, হেলথ সেক্টরে তো পরিচ্ছন্নতা কর্মী আছে, এরকম আরো আছে। তো সেখানে যদি আপনি অ্যাডভার্টাইজ করেন বলে তার মাসে 100 টাকা বেতন দেবেন, তাও লোক পেয়ে যাবে, চাকরি এত অভাব। সো ইউ হ্যাভ টু কনসিডার যে মিনিমাম ওয়েজ কথা হচ্ছে, কস্ট অফ লিভিং কাভার করে, তাহলে সেটা। আরো একটা হলো যে একটা লোক যে কাজ করবে, বিভিন্ন কাজের ঝুঁকি তো বিভিন্ন রকম। তো এখন সেই ঝুঁকি কতখানি নিবে? ধরেন একটা প্রফেশন আছে যেখানে তার ডিমান্ড এট আনইউজুয়াল টাইম। আমি কথা বলছি, যেমন ডাক্তার যারা এমার্জেন্সি ডিল করে, তো যে কোনো সময় তাকে করতে হইতে পারে। তো সেগুলা কাভার করার চিন্তা করতে হবে। এখানে আমি মনে করি পেতে এইগুলা কনসিডার করা দরকার। আমি ফিলোসফিক্যাল কথাগুলো বললাম, কারণ আমার দেশে আমার একবার পে কমিশনে দাওয়াত করেছিল মঞ্জুর হক সাহেব, তখন চেয়ারম্যান ছিল। তো সেখানে যেমন আমি বলেছিলাম যে পে মার্কেট ফোর্স চিন্তা করলে পে যা দেওয়া দরকার, তো সিভিল সার্ভেন্টের তো তা দেওয়া হয় না, কারণ তারা তো ম্যানেজমেন্ট জানলে তাদের তো মার্কেট ডিমান্ড অনেক হাই। তো আমি বললাম যে আপনি খালি দেন না, ওর সাথেও বেশি দেন, কিন্তু আন্ডার দ্য টেবল দিচ্ছেন। মানে ধরেন মিন্টুরের একটা বাড়ির ভাড়া কত, তাদের কয়টা গাড়ি সে করছে, তো সেগুলা ট্রান্সপারেন্ট করতে হবে। ট্রান্সপারেন্ট না করলে আপনি কম্পেয়ার করতে পারবেন। আমাকে অল্প কথাই বলতে বলছেন, তাতে আমি মনে অনেক বেশি বলে দিচ্ছি। ধন্যবাদ। এমনি আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশন, যেটা আজাদ খান স্যারের নেতৃত্বে গঠিত হয়েছিল এবং সুপারিশও আমরা দিয়েছি, সেখানে কিন্তু আমরা আলাদা হেলথ সার্ভিস কমিশনের প্রস্তাব পরিষ্কারভাবে উল্লেখ করেছি। এখন এটা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব এটাকে গ্রহণ করা, সেটা তার উপর কিন্তু আমাদের তেমন নিয়ন্ত্রণ নাই আসলে সত্যিকার অর্থে। হ্যাঁ, কিন্তু এটা ডেফিনেটলি এই জিনিসটা আমিও চেষ্টা করব
আপনারা আমাকে যুক্তি বিদ্যা এবং মানে বুদ্ধি দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন, সেটা আমরা আশা করি। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যদি কোনোভাবে সম্ভব না হয়, কারণ এটা কাজটা তো আগে করতে হবে, এটা একটা গ্রাউন্ড ওয়ার্কের বিষয় আছে, সেই কাজটা হয়ে গেলে তারপরে আমরা ওখানে জাম্প করতে পারি। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, মানে দেয়ার আর মেনি স্লিপস বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস, এরকম একটা ইংরেজিতে প্রবাদ আছে। তা যদি না হয় তাহলে কেমন করে হবে, সেটাও কিন্তু আমাদের পরামর্শের দরকার আছে। আমি উদাহরণ দিয়েছি, যেমন ভুটানে কিন্তু ডাক্তার এবং শিক্ষকদের বেতন কিন্তু অন্যান্য সমস্ত ক্যাডার সার্ভিস হচ্ছে এক ধাপ উপরে, তা সেরকম এবং সেই ধরনের এক ধাপ উপরে রাখার যুক্তি আছে। কিন্তু এটা এই ভুটান সরকারের এই মানে প্রথার প্রবর্তনটা কিন্তু অযৌক্তিক না, যুক্তির ভিত্তিতে হয়েছে। তো সেই যুক্তিগুলো আমরা কতখানি মানে বলতে পারেন যে সজোরে এবং কনভিন্সিং ওয়েতে প্লিজ করতে পারি, এবং এটার বিপক্ষে যারা থাকবেন তারা কতখানি সজোরে এবং যুক্তি সহকারে এটাকে খণ্ডন করতে পারবেন, এই পলিটিক্সের উপর নির্ভর করবে। তবে আমি এই জন্য আপনাদের সাহায্য প্রার্থী। আমি মনে করি আমাদের স্বাস্থ্য একটা আলাদা বেতন স্কেল, আলাদা একটা স্বাস্থ্য কমিশন এবং আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। কারণ আমাদের এই কাজগুলা সরাসরি দেশের স্বাস্থ্য ব্যবস্থা জনগণের সাথে সম্পৃক্ত, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত এবং সরাসরি মৌলিক অধিকারের সাথে সম্পৃক্ত। সুতরাং আমাদের এখানে যদি সেই আলাদা কমিশনের মাধ্যমে নিরাপত্তা না দেওয়া হয়, সেটা বেতনের নিরাপত্তা দিতে হবে, আমাদের কাজের নিরাপত্তা দিতে হবে, আমরা যেখানে থাকবো সেখানে বাসস্থানের নিরাপত্তা দিতে হবে, তাহলেই কিন্তু সবচেয়ে বড় যেটা হবে সেটা হলো আমাদের চিকিৎসক, আমাদের সাপোর্টিং স্টাফরা নিশ্চিন্তে কাজ করতে পারবে। আজকে যদি আমরা উপজেলা লেভেলে যাই, আমরা যদি ইউনিয়ন লেভেলে যাই, আমাদের চিকিৎসক, আমাদের যারা সাপোর্টিং আছে তাদের কোনো বাসস্থানের ব্যবস্থা নেই। চেয়ারম্যানের বাড়িতে থাকতে তো পানি ভাড়া করে থাকতে হয়। একটা মেয়ে যখন ইউনিয়ন পর্যায়ে যাবে, আর মেরিট আমাদের চিকিৎসক, আমাদের নার্স, তার নিরাপত্তাটা কোথায়? সেই নিরাপত্তাটা যদি না দেওয়া হয়, তার থেকে আমরা কতটুকু সার্ভিস আশা করতে পারবো? তার সাথে সাথে যদি আমরা তাদের বেতনের সাথে যদি তাদের আমরা ভাতা না দিই, ঝুঁকি ভাতা, রিমোট ভাতা, হাওয়ার ভাতা, তারপর পার্বত্য ভাতা, সমুদ্র উপকূলে যে কাজ করবে তাকে যদি তার ঝুঁকি ভাতা না দেওয়া হয়, সে তো অবশ্যই যাবে না সেখানে। আমরা যতই চিল্লাচিল্লি করি না কেন, ডাক্তাররা থাকে না, সে তো যাবে না। কারণ যে মেয়েটার তার জীবনের নিরাপত্তা নাই, তার মানের যদি নিরাপত্তা নাই, সে কি যাবে কোনোদিন? সে হয়তো কোনোভাবে ম্যানেজ করে চলে আসবে, এটাই বাস্তব। আমার প্রথম কথাটা হলো যে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত এবং মর্যাদাপূর্ণ একটা বেতন কাঠামো দরকার। এতে করে জনগণই ভালো থাকবে। আমার বাইরের কিছু কাজ করার অভিজ্ঞতা আছে, বেতন ভালো থাকার কারণে ওরা যখন বলে যে আপনি হসপিটাল আওয়ারে মোবাইলটাও চালাতে পারবেন না, আপনি নিউজ পেপারও পড়তে পারবেন না, আমরা কিন্তু সেটা মেনে নিই। মেনে নিই জন্য যে আমার শরীরটা ভালো, আমার মনটা ভালো। সো টার্গেটটা হলো জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কর্মীদেরকে ভালো রাখা, এই জায়গাটাতে কনসেন্ট্রেট করা। আমি যদি একটু মানে নির্মল হয়ে সত্য কথাটা বলি, তাহলে এর জন্য দায়ী হলো আমাদের পলিটিক্যাল সিস্টেম এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব। আসল ঘটনাটা সেখানে। আমি খোলাসা করি ঘটনাটা কেন সেখানে। আপনি দেখুন, একই বিসিএসসি জয়েন করেছে, 6 বিসিএসসি বা 5 বিসিএসসি জয়েন করেছে একজন চিকিৎসক এবং একজন প্রশাসক। আপনি প্রশাসক একটা পর্যায়ে গেলে গাড়ি কিনতে পারছে, 30 লক্ষ টাকা বিনা সুদে গাড়ির লোন পাচ্ছে, বলা হচ্ছে উনি কিস্তি দিবেন এবং 50,000 টাকা করে এক্সট্রা দেওয়া হচ্ছে উনি গাড়ি মেনটেন্যান্সের জন্য মাসে মাসে। উনি কি করছেন? উনি কিস্তি দিতেছেন আর মোটেও ড্রাইভার রাখছেন না, গাড়ি পড়ে থাকছেন। মানে বাস্তব ঘটনাগুলো এইটা। আপনি যদি 50,000 টাকা মাসে দেন আর একটা মেডিকেল অফিসারের বেতনই সর্বসকল 50,000 টাকা, তাও রিসের বেতন বাড়ার পর থেকে 12 সালের পর থেকে, তার আগে আরো খারাপ ছিল। আমি যখন 10 বিসিএসসি জয়েন করেছিলাম, আমার বেতন ছিল 3,900 সাম টাকা, আমার ফার্স্ট জয়েন অ্যামাউন্টটা। তো আপনি যখন এই যে
প্রশাসকদেরকে আপনি এরকম বিনা সুদে লোন দিচ্ছেন এবং তারপর তার মেইনটেনেন্সের জন্য টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে মাছের তেলে মাছ বাঁচা হচ্ছে। 2 নম্বর দেখেন, একদম নিরেট সত্যি কথা হলো যে পুলিশ প্রশাসনে যারা আছে একটা লেভেল থেকে তাদের হ্যান্ডকেস দেওয়া হয় প্রতি মাসে সরকার থেকে নির্ধারিত পরিমাণ হ্যান্ডকেস প্রতি অফিসারের জন্য চলে যায়। এগুলো ইলেকশন রিলেটেড না, নট ইট ইজ অনলি ইলেকশন পিরিয়ড দিয়েছে সেটা না, রেগুলার একটা পেমেন্ট হচ্ছে। আমরা চিকিৎসক বা অন্য আর যে 25টা ক্যাডার আছে তার কাছে আমরা নেই। আমি একটু আপনাদের এই সেমিনারের বিষয়ে কথা বলতে পারছি না, দুঃখিত, কারণ অনেক পুঞ্জিত ক্ষোভ আছে, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু এটা যারা বুঝবে, যারা এটাকে রিমেডি দিবে, যারা এটা কারেকশনটা করবে, সেই শ্রেণী আমাদের শাসক শ্রেণী একদম বোকা এবং অশিক্ষিত, দেশ প্রেমের ধারে গেছে। যদি থাকতো সব জায়গায় সমন্বয়, সব জায়গায় ন্যায্যতা, সব জায়গায় বৈষম্যহীনতা, সব জায়গায় তারা একটা সিস্টেম চালু করত। কিন্তু ওনারা তো আছেন, কে কবে পতাকা উড়িয়েছেন, কে কবে কোথায় গুলি করেছেন, কে কোথায় কবে চুক্তি করেছেন, এগুলো আমরা এই জন্য জাতীয় সংস্কার কমিশনকে বলেছি যে একটা জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারিত, যেটা মজুরি সংস্কৃতি তৈরি করবে, একটা ন্যূনতম মানদণ্ড তৈরি করবে। বাংলাদেশে এটা নাই বলে বাংলাদেশে আপনার প্রাইভেট সেক্টর যদি যাতে এক এক জায়গায় এক একটা মজুরি নির্ধারিত হয়, এই মজুরি করে, এবং এটা সমাজে বৈষম্য হতে। বাংলাদেশে কিন্তু আইন করে বৈষম্য খুব কম, 2টো জায়গায় আইন করে বৈষম্য, একটা হচ্ছে নারীর সম্পত্তির অধিকার, আর একটা হচ্ছে মজুরি। যদি দেখবেন যে প্রাইভেট সেক্টর এক ধরনের আইন, আপনার সরকারি জন্য এক ধরনের আইন, আউটসোর্সিং এর জন্য আরেকটা আইন, একই পদে চাকরি করে আউটসোর্সিং একটা করছে, এই বৈষম্যহীন একটা সমাজ যদি আমাদের করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে মজুরির ব্যাপারটা ঠিক করতে হবে, একটা মর্যাদাকর সমাজের মধ্যে করতে হয়। এবং আমি আপনার সামনেই বলতে চাচ্ছিলাম এই কারণে, যেহেতু জাতীয় ন্যূনতম মজুরি কোনো স্কেল নেই আমাদের, সেহেতু সরকারি পে কমিশনের রিপোর্টটাই কিন্তু ভিত্তি হিসাবে বিবেচিত, যে এটা বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে কি করবে। এবং এক্ষেত্রে অনেক প্রশ্ন আসে, আমরা যখন মজুরি নিয়ে কাজ করে দেখবেন 2-3টা জিনিস আছে, রাষ্ট্রের সক্ষমতা, শিল্পের সক্ষমতা শুধু মজুরির উপর নির্ভর করে, মোটেই তো তা। এবং আমরা কি পুঁজির যে সঞ্চালন, বিশেষ করে প্রাইভেট ফার্মাসিউটিক্যালস ভাই যেটা উপস্থিত আছেন, এবং প্রাইভেট হসপিটালের পুঁজির যে সঞ্চালন দেখেছি আমরা, এটা যদি গবেষণা করা হয়, তাহলে সেটা যেভাবে আমরা এই সক্ষমতা অর্জন করেছি, উদ্যোক্তা, শ্রমিক, সবার প্রচেষ্টায়, তার প্রতিফলন কি মজুরিতে আছে? আমি তো জানি না। আমার ছেলে যখন একদম ব্যক্তিগত ভাবে এক উদাহরণ, আমার ছেলে যখন প্রথম ডাক্তারি পাস করে একটা বড় প্রাইভেট হসপিটালে জয়েন করলো, সে তখন আমরা গার্মেন্টস এর মজুরি নিয়ে গবেষণা করতেছি। তাই মজুরি গবেষণায় পাওয়া গেল যে গার্মেন্টস এর মজুরি 25,000 হওয়া উচিত। তো ওর আম্মুকে জিজ্ঞেস করে, আব্বু কি জানে আমার মজুরি দিতেছেন কত? এবং তখনই আমার আরেক ভাইয়ের মেয়ে একটা ব্যাংকে জয়েন করলো, দেখা গেল 2 জনের মজুরি 3 ভাগের 1 ভাগ, ডাক্তারের মজুরি তার 3 ভাগের 1 ভাগ। এখন এটা কি সক্ষমতার সাথে সম্পর্কিত, নাকি আমাদের যে ব্যবস্থা তৈরি করেছি আমরা, যে যিনি ইন্টারনি তিনি কম পাবেন, যিনি শিখতেছেন তিনি কম পাবেন, এই সামাজিক ব্যবস্থা থেকে জড়িত?